বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। কথা বলছিলাম স্মৃতিকথা নিয়ে। স্মৃতিকথা নিয়ে আসলে এত কথা বলা যায়, কোনটা ছেড়ে কোনটা বলি এরকম একটা অবস্থা। তো যেই কথাটা বলা দরকার সেভাবে শুরু করি। অনেক আগে গল্প বলেছি, লিখেছি। আমি পাশ করার ঠিক পরপর শুভ ভাই পাশ করে এবং শুভ ভাইয়ের সাথে আমার পরিচয় খুব গভীর হয় এবং আমরা একসময় আইসিএমআই থেকে মিরপুর রিকশায় গল্প করতে করতে আসতাম। তা ঠিক ক্যারিয়ার যাত্রা শুরুর অনেক গল্প ওনার সাথে করি, তো সেটা শুরুতে বলে নিলাম। এবং এখনও ওনার সাথে মাঝে মাঝে গল্প করতে হয়, গল্প করি, আমি ভালো লাগে এই জন্য গল্প করি। হয়তো আমাদের সব দিক থেকে মিল নাই, আমাদের মধ্যে এইটাই একটা বড় মজার বিষয় হচ্ছে মানুষের মধ্যে অমিল থাকার পরেও মানুষের সাথে চলতে পারার ক্ষমতাটা একটা অশেষ বিশেষ ক্ষমতা বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে যে কথাটা বলার জন্য আমি শুরু করেছি সেটাই শুরু করি। ওনার মুখে অনেকের গল্প শুনে আমি অনেকের প্রেমে পড়ে যাই বলতে মিন করি যে আমার লোভ লাগে যে এই লোকগুলোর সাথে যদি আমি কাজ করতে পারতাম। তেমনই আজকে দুই তিনজনের কথা আজকে বলবো ইনশাল্লাহ। দুই তিনজন, একজন নেগেটিভ সেন্সে, একজন পজিটিভ সেন্সে। তো যেই কথাটা আরেকটু বলে নেই পাশাপাশি, আমার এ যাবৎকাল পর্যন্ত আমার দুইজন বসের আমি জানাজা পড়ার তৌফিক আমার হয়েছে এবং আমি তাদের আত্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। একজন হচ্ছে ডক্টর তৌফিক সিরাজ, আরেকজন হচ্ছে শফিকুল আলম FCA। এই দুজনের জানাজা পড়ার তৌফিক আমার হয়েছে। আমার দুজনেই আমার বস ছিলেন। শফিকুল আলম আমার বস ছিলেন হচ্ছে অপসনিন ফার্মাতে, এবং ডক্টর তৌফিক সিরাজ আমার বস ছিলেন শেলটেকে। উনি বসের ডিরেক্ট বস না, তারপরে সে কোম্পানির বস। তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন শুভ ভাইয়ের কাছ থেকে গল্প শুনতাম অপসনিনের MD স্যারের কথা, আব্দুর রউফ খান ARK, এবং ওনার কথা শুনে হয়তো শুভ ভাই একভাবে বলতো, কিন্তু আমার ওনাকে খুব ভালো লাগতো। উনি খুবই IT সেভি পারসন ছিল। তো শুভ ভাই একটা গল্প বলেছিল, যে গল্পটা আপনাদেরও ভালো লাগবে। যেহেতু IT সেভি পারসন, উনি নাকি নিজে একটা কম্পিউটার অ্যাসেম্বল করেছিলেন। তো শুভ ভাই তাকে বলেছিলেন, স্যার আপনি এই কম্পিউটারটার দাম আপনি কত বাড়িয়ে দিলেন জানেন? তা ওই MD স্যার তখন নাকি তাকে বলেছিলেন যে কীভাবে বাড়ালাম দাম? তা হলো যে একজন অ্যাসেম্বল করতে একজন ITর এক্সিকিউটিভের বেতন কত হতো আর আপনার বেতন কত, আপনার লেভেলটা কোথায়? তো এই যে গল্প শুনতাম, উনি এরকম গল্প করতেন এবং গল্প করে আমার খুব ইচ্ছে করতো যে এই মহান ব্যক্তির সাথে আমি যদি কাজ করতে পারতাম। তো আল্লাহর অশেষ রহমত, একসময় আমি অপসনিন ফার্মায় কাজ করি এবং ওনাকে দেখি, ওনাকে সরাসরি দেখার সৌভাগ্য আমার হয় এবং সত্যি একজন অতি প্রিয় ব্যক্তি, এবং ওনাকে আমার ভালো লাগে, খারাপ লাগার কোনো কারণই নাই। এবং আরও অনেক অপসনিনে আমার অনেক ভালো লাগা আছে, সেটা নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো। আজকে আরেকটু অন্য দিকে কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে কি, যে অপসনিন ফার্মাকে আমাকে কে নেয়? শফিকুল আলম স্যার FCA। শফিকুল আলম স্যারের সাথে আমার প্রথম ইন্টারভিউ হয় উনি যখন অ্যাভেন্টিসের CFO ছিল তখন, এবং শুভ ভাইয়ের রেফারেন্সে আমি তখন ইন্টারভিউ দেই। উনি আমাকে ইন্টারভিউ নেন এবং ইন্টারভিউ নিয়ে উনি আমাকে পছন্দ করেন না। এবং কেন পছন্দ করেন না জানেন? শুভ ভাই, আমি পরে শুনতে পাই, কারণ আমি এসেছিলাম হামিম গ্রুপ থেকে। তা উনি হামিম গ্রুপ একটা লোকাল কোম্পানি, এবং উনি একদমই পাত্তা দিতে চায় নাই, এবং যে কারণে শুভ ভাইকে বলেছে যে কী হামিম গ্রুপ থেকে লোক আনছেন। কিন্তু এই একই লোক আমি যখন ওনার সেকেন্ড ইন্টারভিউ দিতে যাই, এবং ইন্টারভিউ উনি আমাকে খুবই পছন্দ করে, এবং অনেক পছন্দ করে আমাকে উনি অপসনিন ফার্মায় নেয়। তো এই জন্য বলছি, যে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড দিয়ে কখনো তাকে লেভেল করা যায় না। আপনি একটা লোকাল কোম্পানি থেকে আসছে বলেই একটা মানুষের ব্যাকগ্রাউন্ড সেটা দিয়ে না। ঠিক একই ব্যক্তি একটা ডিফারেন্ট অর্গানাইজেশন
পরের বার আমি অপশন ফার্মায় জয়েন করি তখন কোথা থেকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার নোভার্টিস। আমি নোভার্টিস থেকে জয়েন করি, যেটা শফিকুল আলম স্যারেরও পুরনো কোম্পানি। তো এই জন্যই এই কথাটা আমি বললাম। কিন্তু এবার আরেকটু কথা যে বলতে চাই, মূল কথায় চলে যায়। যেহেতু আব্দুর রউফ খান উনি একজন আইটি সেভি পার্সন ছিলেন, উনি অনেক টাকা দিয়ে একটা ইআরপি কিনেছিলেন, এবং কিন্তু ওনার ইচ্ছে ছিল উনি নিজে ইআরপি বানান। আমারও কিন্তু একই ন্যাক ছিল। আমার ন্যাক হচ্ছে আমি ইআরপিতে কেউ যদি বানাতে চায় আমি সেখানে হেল্প করতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি দুটা কাজ আমার মনে হয় অপশনে থাকা অবস্থায় করেছিলাম। একটা হলো ফিক্সড অ্যাসেট রেজিস্টারে আমরা কাজ করেছিলাম, এবং একটা জিএল ডেভেলপমেন্ট করেছিলাম। আমি মোর দ্যান ওয়ান কোম্পানির জিএল অপশন ফার্মায়, তখন আইটিতে সজীব নামে একজন ব্যক্তি ছিল, তার সাথে কাজ করি, এবং আমরা একটা জিএল লেভেলে ডেভেলপমেন্ট করি। ইচ্ছা ছিল পরবর্তীতে যে অন্যান্য মডিউলগুলি ডেভেলপমেন্ট হলে সেগুলিকে আস্তে আস্তে ইন্টিগ্রেট করব। কিন্তু যাই হোক, আমাকে অপশন ফার্মায় দীর্ঘদিন কাজ করা হয় না। আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে যখন চান্স পাই আমি তখন চলে যাই। তো অপশন ফার্মার শহীদ ভাইয়ের সাথে কাজ করি। শহীদ ভাই ইন্টারনাল অডিটর ছিল। কাজী আহমেদ মনোয়ার এফসিএ, সে ছিল পরে ফাইন্যান্সে আসে। তো সায়েম ভাই ছিল, ডক্টর সায়েম আহমেদ এইচআরে ছিল। তো আমি আসলে একটা কতগুলো কথা না বললেই না, এখানে অখিল চন্দ্র রায় উনি ছিলেন, মাহবুব ভাই ছিলেন, দুই মাহবুব ভাই ছিলেন, মাহবুবুল করিম, এবং আমরা একটা জাহাঙ্গীর ভাই ছিলেন, দীপন, যিনি গান লিখতেন, হ্যাঁ, চাঁদ তারা সূর্য নাও তুমি, মাইসেল গানটা লিখেছেন। এবং আমরা একটা অসাধারণ টিম, এবং যার ডাক্তার না বললেই না, সেটা হলো শাহাব মুনির, আমরা একসাথে ছিলাম, এবং একটা অসম্ভব সুন্দর দিন আমরা পার করেছি। এবং তখন শফিকুল আলম সিএফও ছিলেন, এবং আরও কিছু মানুষের নাম না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের দাউদ ভাই, আশরাফ দাউদ, তখন উনি সেলসের হেড ছিলেন। এবং একটা অসম্ভব ভালো সুন্দর সময় আমরা ব্যয় করেছি। এবং সত্যি কথা বলতে কি, আমার অপশনিস ছেড়ে এমনকি বিএডিতেও যেতে ইচ্ছা করে নাই, এরকম একটা এনভায়রনমেন্টে আমরা ছিলাম। তো সেই কথাই আজকে আমার স্মৃতি কথায় যদি আমি না বলি আমার অপশনের লাইফ, তাহলে একদম অপূর্ণ থেকে যাবে। আরেকটু কথা বলতে হয়, বাবু ভাই ছিল হচ্ছে আমার ফ্যাক্টরিতে বরিশালে। আমরা অনেকবার বরিশালে গিয়েছিলাম। একবার আমরা রকেটে বরিশালে গিয়েছিলাম, রকেটের স্মোকড হিলসা এবং বা হাই টি আমরা খেয়েছিলাম। এবং আমি কিন্তু সব মেমোরি থেকে বলছি, লেখা নাই, কোথাও নাই, একটু এলোমেলো করে কথা বলছি। কিন্তু তখন একজন ব্যক্তি রাশেদ আমাদের এমডি স্যারের সাথে, মানে আমাদের আব্দুর রউফ খান, ওনার সাথে কাজ করতেন। তো রাশেদও একটা ভালো মানুষ, খুবই অত্যন্ত ভালো মানুষ। পরবর্তী রবি বা একটালে চলে যায়। তো এই যে স্মৃতিকথা, এই স্মৃতিকথা বলতে অপশনের আমার অসংখ্য স্মৃতি। মার্কেট রিসার্চে ছিল, এই মুহূর্তে নাম আমি মনে করতে পারছি না, উনিও একজন মানুষ, খুবই ভালো মানুষ ছিলেন। এবং সজীব ভাইয়ের কথা না বললেই না, সজীব ভাই হচ্ছে আওয়ামী লীগের আমু সাহেবের রিলেটিভ, শেখ সজীব বলতাম আমরা। শেখ সজীব মানে শেখ ফ্যামিলির মানুষ। আমি জানি না সজীব ভাই কোথায় আছে, আমার জানা নাই, কিন্তু ওনাদেরকে আমি খুব মিস করি। এবং আমরা একটা অসম্ভব ভালো সময় আমরা পার করেছি অপশন ফার্মায়। যে কথা বলতে আমি একটা কথা বলা দরকার, আসলে আমি নোভার্টিসের অপশনে জয়েন করেছিলাম কেন জানেন? এটা যদি খুব করে বলেন যে একটু নিজের মতো কাজ করার থেকেও বড় একটা বিষয়, এটা আমি খুব মাঝে মাঝে দুঃখ প্রকাশ করি। সেটা হচ্ছে একটু লোভটা কীরকম? অপশন ফার্মা আমাকে একটা ফুল টাইম গাড়ি দিয়েছিল, এবং নোভার্টিসেও গাড়ি ছিল, কিন্তু নোভার্টিসের গাড়িটার ব্যাংক লোনে নিতে হতো। যেহেতু আমি ব্যাংক লোন নিব না, এই কারণে আমি নোভার্টিসের গাড়িটা নেই নাই। কিন্তু আমি এই অপশন ফার্মায় জয়েন করার পর আমি একটা ফুল টাইম গাড়ি পাই 2024 সালে, এবং গাড়িটা আমি পাই মনে হয় জুনে। কেন আমি কথাটা বলছি? 2004 সাল থেকেই কিন্তু আমি অফিসিয়াল ফুল টাইম গাড়ি অ্যাভেল করি। তো অনেকে আমার সিভি যারা দেখেন, সিভি দেখে হয়তো আপনি বুঝতে পারেন না, অনেক সময় মানুষের ভ্যালু আমরা অনেকে বুঝতে পারে না। তা আমি যেই কথাটা এই পাশাপাশি দিতে চাই,
আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, আপনি এইচআরে যে কাজ করেন না কেন, আপনি অবশ্যই একটা মানুষের বেনিফিটসের যে ক্রমধারা, কিভাবে একটা মানুষ তৈরি হয়েছে সেইটা দেখে তাকে যথেষ্ট পরিমাণ যদি সম্মান না করে আপনি তাকে অর্গানাইজেশনে নিয়ে আসেন, তাহলে সে কিন্তু দুদিন পরেই সে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, সে কিন্তু একটু ডিসহার্টেড হয়ে যাবে, সে কিন্তু ডিসএনগেজড হয়ে যাবে। সেটা কখনোই করবেন না। পারলে সবসময় মানুষকে তার যোগ্যতার থেকে 4% বেশি দিবেন। আমি কিন্তু 20% বলি নাই, আমি বলছি মিনিমাম 4% বেশি দিবেন। তাহলে হবে কি, মানুষ যদি তার যোগ্যতার থেকেও 4% বেশি পায়, তাহলে সেও ওইটার জন্যই মোটিভেশন নিয়ে কাজ করে। আপনার কখনো কমাবেন না মানুষকে। হ্যাঁ, যদি 20% বেশি দিতে পারেন তো খুবই ভালো। কিন্তু একটা জিনিস যেটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ, আমি অনেক অর্গানাইজেশনে দেখেছি মানুষ আছে কিন্তু মানুষ থেকে কাজ আদায় করার লোক নাই। কেন না, যারা মালিক পক্ষ তারা তো কাজ আদায় করাটা প্রফেশনালি কোথাও শিখতে পারে না। তো কাজ আদায় করার জন্যও এক ধরনের প্রফেশনাল মানুষের সাহায্য দরকার হয়। আমি অনেক জায়গায় দেখেছি প্রফেশনাল লোক আছে কিন্তু কাজ করে না। হ্যাঁ, হয়তো এফসিএ আছে কিন্তু এফসিএ কোনো কাজ করে না, কাজ করে এক্সিকিউটিভ লেভেলে। আমি অনেক জায়গায় দেখেছি যে ইঞ্জিনিয়ার কাজ করে একটা সেকশন হেড লেভেলে। কেন? এই যে কাজটা বোঝা, এই যে কাজটা আদায় করা। আমি একটা ফ্যাক্টরির জিএম, তার কোনো জব ডেসক্রিপশন নাই। ফ্যাক্টরি ডিজিএম, তার কোনো জব ডেসক্রিপশন নাই। সকালে আসে বিকালে যায়। তো এই যে জব ডেসক্রিপশন যদি তার না থাকে, তার অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, তাহলে তার থেকে কাজটা আপনি কীভাবে আদায় করে নেবেন? একজন ফ্যাক্টরির জিএম হয়ে বসে আছে কিন্তু তার যে লোকাল অর্গানাইজেশনের সাথে, লোকাল অথরিটিদের সাথে সম্পর্কটা ভালো লাগা দরকার। এটা তার জেডিতে আপনি লিখে না দিলে সে কোনোদিনই করবে না। এবং সে পরে কি করবে? খোঁজাখুঁজি করবে, এইটাকে ওনার সাথে কি আপনি দেখা করেছেন, ওই লাইসেন্সটা কোথায়, এইটা কোথায়, দেখবেন খোঁজাখুঁজি করবে। আমি এরকম অনেক অর্গানাইজেশন পেয়েছি যে ফ্যাক্টরি জিএম হয়ে বসে আছে, তার জেডি ছিল না। তাকে জেডি বানানোর পরে মুখ কালো করে থাকে। কেন মুখ কালো করে থাকে? বলে যে আমি তো হেড অফ দ্য ফ্যাক্টরি, আমি সিইও অফ দ্য ফ্যাক্টরি। ভাই, মুখেই খালি বলেন আপনি সিইও অফ দ্য ফ্যাক্টরি, আপনি তো ফ্যাক্টরির এক্সিকিউটিভ লেভেলেরও লোক না। হ্যাঁ, এই সব বড় বড় গালডালা বুলি এগুলি বাদ দিতে হবে। আপনি যেই কাজের দাবি করবেন সেই কাজটা করতে হবে। আপনি যদি করেন, আপনার কাজ বলে দেবে আপনার ডেজিগনেশন কী, আপনার মানুষের কি দিল, কোম্পানি কি নাম দিল, সিইও বলল নাকি আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য হয়তো কেউ বলতে পারে যে সিইও, আপনি ফ্যাক্টরির সিইও, কিন্তু আপনি কি সেই কাজ করেন? আপনি তো একটা এক্সিকিউটিভের কাজও করেন না, তাহলে আপনি কিভাবে আপনি দাবি করবেন আপনি ফ্যাক্টরির সিইও? তো সরি, অনেক কথা বলতে যায়, অনেক কথা বলে ফেলি অনেক সময়। এই যে স্মৃতিকথা সিরিজ, এটা যদি আমি চাই, আমি আসলে অনেক বলতে পারি, আমার অনেক বলার আছে, কিন্তু ধীরে ধীরে ইনশাল্লাহ বলবো। এবং বললে বুঝতে পারবেন যে আমাদের দেশটায়, আমি একটা শেষ কথাটা বলবো এবং ব্লান্ডার মানে একটা কথা বলবো যেটা আমি বলে শেষ করব, সেটাতে আপনি হয়তো আমার উপর ক্ষেপেও যাইতে পারেন। সেটা আমাদের দেশটায় ম্যানেজমেন্ট স্টাফ যারা তারা 40%ও ডেলিভার করে না। 40% না, লেস দেন 40% তারা ডেলিভার করে। তার মানে ম্যানেজমেন্ট স্টাফ থেকে আপনারা চাইলে দ্বিগুণ আদায় করতে পারবেন, কিন্তু আদায় করার টেকনিক আপনাকে জানতে হবে, আদায় করা শিখতে হবে, আদায় করার উপায় আপনাকে জানতে হবে। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।